আজ 5ই ডিসেম্বর শুক্রবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। হুমায়ুন কবিরের পরবর্তী পদক্ষেপ কি? বিজেপিতে যোগদান নাকি নতুন দল গঠন? ঘোষণা হবে 22 ডিসেম্বর। একটা ধান পচলে সরিয়ে দিতে হয়, নইলে বাকি সব পচে যায়, হুমায়ুনকে উদ্দেশ্য করে বলেন মমতা। আমার কাছে 25 বিঘা জমি রেডি আছে। মমতার সভার দিনই বাবরি মসজিদের জমি দেখতে ব্যস্ত হুমায়ুন। বাংলায় কেন এসআর করতে দিলেন, আজ জানিয়ে দিলেন মমতা। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। আমায় গ্রেফতার করলে করবে, জেলে পড়লে পড়বে, কিন্তু বাবরি মসজিদ হবেই। এই বিতর্কিত ঘোষণা নিয়েই মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এখন দল থেকে ছিটকে গেলেন। বৃহস্পতিবার দল বিরোধী কার্যকলাপ এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করেছে। কিন্তু সাসপেনশনের খবর শুনেই হুমায়ুন পাল্টা জানিয়ে দিয়েছেন শুক্রবার অর্থাৎ আজই তিনি দল থেকে ইস্তফা দিয়ে দেবেন। সাথে আরো বলেন 22 ডিসেম্বর নতুন দল ঘোষণা করব। রাজ্যে 135টি আসনে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করব। দীর্ঘদিন ধরেই দলের বিরুদ্ধে সরব হুমায়ুন কবির নতুন দল গঠন করে আগামী নির্বাচনে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে আসছিলেন। একাধিকবার শোকজ করা সত্ত্বেও নিজের অবস্থান থেকে সরেননি। বৃহস্পতিবার মুর্শিদাবাদের পর্যবেক্ষক ফিরহাদ হাকিম ও নিয়ামত শেখ সাংবাদিক বৈঠকে সাসপেনশনের কথা ঘোষণা করতেই হুমায়ুন স্পষ্ট জানান, দলের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখব না। জেলা সভাপতি অপূর্ব সরকার আমন্ত্রণ জানিয়েছিলেন, তার সঙ্গে কথা বলবো। হুমায়ুন বাবরি মসজিদ তৈরির কথা ঘোষণা করেছেন। এই ঘোষণা রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে। তৃণমূলের অভিযোগ, এর মধ্যে সাম্প্রদায়িক উস্কানি রয়েছে এবং বিজেপির এজেন্ডাকে সাহায্য করছে হুমায়ুনের এই পদক্ষেপ। ফিরহাদ হাকিমের কথায় 3 বার শোকজ করা হয়েছিল। উনি বিজেপির হয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। 2019 সালেও বিজেপি প্রার্থী ছিলেন, এখন বিজেপির হাতে তামাক খাচ্ছেন। বাবরি মসজিদ কেন? বাবা মায়ের নামেও তো মসজিদ করতে পারতেন। কখনো বলছেন গঙ্গায় ফেলে দেব, কখনো বাবরি মসজিদ করব। এটা কি হনুমানের রাজত্ব? আমরা ধর্মস্থান তৈরির বিরোধী নই, কিন্তু তাতে উস্কানি থাকতে পারবে না। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদের প্রশাসনিক সভা ও জনসভার আমন্ত্রণপত্র পেয়েছিলেন হুমায়ুন। তিনি সভায় ঢুকেছিলেন, কিন্তু সাসপেনশনের খবর শোনা মাত্র মাঠ ছেড়ে বেরিয়ে যান। রাগের স্বরে বলেন, এভাবে ডেকে এনে অপমান করা হলো, তৃণমূলকে এর জন্য পশ্চাতে হবে। এখন দেখার হুমায়ুন কবিরকে সত্যি নতুন দল গঠন করেন নাকি বিজেপিতে যোগ দেন। মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন ঝড় আসছে, তা নিশ্চিত। একটা ধান পচলে সরিয়ে দিতে হয়, নইলে বাকি সব পচে যায়, হুমায়ুনকে উদ্দেশ্য করে বলেন মমতা। মুর্শিদাবাদের বহরমপুরের সভামঞ্চ থেকে সরাসরি নাম না নিয়েও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেন ছকে দিলেন হুমায়ুন কবিরের রাজনৈতিক পরিণতি। বৃহস্পতিবার সকালে দল বিরোধী কার্যকলাপ এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার কয়েক ঘন্টার মধ্যেই মঞ্চে উঠে মমতা বলেন, একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়, না হলে বাকিগুলো পচে যায়। কিছু পোকামাকড় থাকবেই, তাদের সরিয়ে দিলে দেশ রাজ্য চলবে, সব চলবে। আরও এগিয়ে গিয়ে তিনি সিরাজউদ্দৌলা মীর জাফরের ইতিহাস টেনে এনে বলেন, সিরাজউদ্দৌলা মীর জাফরের মাথায় মুকুট পরিয়ে দিয়ে বলেছিলেন, তুমি ভেঙো না, স্বাধীনতাকে চলে যেতে দিও না। কিন্তু মীর জাফর তা করেননি। আজও সিরাজের নাম ঘরে ঘরে পূজিত হয়, কারণ তিনি চেয়েছিলেন দেশটা ভালো থাকুক। ওয়াকিবহাল মহলের মতে এই মীর জাফর উল্লেখ সরাসরি হুমায়ুনকেই নিশানা করা হয়েছে। মমতা আরো বলেন, কেউ কেউ টাকা খেয়ে নির্বাচনের আগে বিজেপির তাবেদারি করছে, ওরা দেশের শত্রু। যারা সাম্প্রদায়িকতার হোলি খেলছেন তারা সতর্ক থাকবেন। সাসপেনশনের পর পাল্টা আক্রমণে নেমে হুমায়ুন বলেন, এরকম আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর চেয়ে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে আমি ওয়েলকাম জানাবো। মুসলমানদের মসজিদ তৈরিতে বাধা দেওয়া হচ্ছে, অথচ সরকারি টাকায় মন্দির হচ্ছে। ক্ষমতা কতদিন থাকে দেখব। আমার কাছে 25 বিঘা জমি রেডি আছে। মমতার সভার দিনই বাবরি মসজিদের জমি দেখতে ব্যস্ত হুমায়ুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদে জনসভার দিনই ব্যস্ত সময় কাটালেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের মরাদিঘি এলাকায় গিয়ে নিজের চোখে দেখে এলেন বাবরি মসজিদের জন্য নির্ধারিত জমি। 12 নম্বর জাতীয় সড়কের ধারেই এই জমি। আগামী 6 ডিসেম্বর শিলান্যাসের আগে এদিন তিনি সেখানে হাজির হন। হুমায়ুন জানান, 6 ডিসেম্বর এখানেই শিলান্যাস অনুষ্ঠান হবে। সৌদি আরব থেকে 2 জন অতিথি আসছেন। অনেকে আমাকে অনেক কথা শুনিয়েছেন, 6 তারিখে তার জবাব দেব। আমার কাছে 25 বিঘা জমি একেবারে তৈরি আছে। কোথায় কি করব এখন আর বলবো না। তিনি আরো বলেন, শুধু বাবরি মসজিদ নয়, এখানে ইসলামিক হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, পার্ক, হোটেল, রেস্তোরাঁ সবই হবে। মুর্শিদাবাদের স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল দশার কথা তুলে ধরে তিনি বলেন, জেলায় একটা মেডিকেল কলেজ আছে, সেখানে এক বেডে 3টে রোগী শুয়ে থাকেন। সঠিক চিকিৎসা না পেয়ে মানুষ কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদে ছোটেন। এই হাসপাতাল তৈরি করছে শুধু সেই কারণেই।
এটা হচ্ছে মমতার চরিত্র, ইউজ অ্যান্ড থ্রো। একযোগে হুমায়ুন ও মমতাকে নিশানা অধীর রঞ্জন চৌধুরীর। হুমায়ুন কবিরের ঘটনাকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেই তৃণমূল ও হুমায়ুন উভয়কে সরাসরি নিশানা করলেন অধীর চৌধুরী। তার অভিযোগ, এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রের পরিচয় বহন করে। অধীর বলেন, এই হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় ব্যবহার করেছিলেন আমাকে হারানোর জন্য। নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ও হুমায়ুন কবিরকে দিয়ে শক্তিপুরে দাঙ্গা করেছিলেন রামনবমীর দিনে। সেই দাঙ্গা করার পর হুমায়ুন সগর্বে বলেছিলেন, সদর্পে সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন, মুর্শিদাবাদে 70% মুসলমান, 30% হিন্দু। মনে করলে মুসলমানরা হিন্দুদের গঙ্গায় ভাসিয়ে দিতে পারে। আইপ্যাকের লোকরা সেটাকে কালেক্ট করে হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দিল আরো বেশি করে প্রচারের জন্য। আমার বিরুদ্ধে যিনি প্রার্থী ছিলেন ক্রিকেটার, তিনি মুসলমান ছিলেন। তাহলে মুসলমান ভোট তো পাওয়া যাবেই, হিন্দু ভোটে আঘাত হানে যাতে অধীর রঞ্জন চৌধুরী হারে। 2019 সালে এই বহরমপুর লোকসভায় যেখানে বিজেপি 1,73,000 ভোট পেয়েছিল, সেখানে 3.25 লক্ষ ভোট পেয়ে গেল। আমি হারলাম, দিদির কার্যসিদ্ধি হয়ে গেল। অথচ সেদিন কিন্তু 70% মুসলমান, 30% হিন্দুকে ভাসিয়ে দেওয়ার কথা বললেও বাংলার মুখ্যমন্ত্রী নিন্দাও করেননি। দিদির এটা হচ্ছে চরিত্র, ইউজ অ্যান্ড থ্রো। কাজের সময় কাজী, কাজ ফুরলেই পাজি। যে হুমায়ুন একদিন দিদির সম্পদ ছিলেন, আজ সেই হুমায়ুন দিদির বোঝা হয়ে গেছেন। আর বোঝা হলে দিদি তাকে সঙ্গে সঙ্গে কাঁধ থেকে নামিয়ে দেন। বাংলায় কেন এসআইআর করতে দিলেন, আজ জানিয়ে দিলেন মমতা। মুর্শিদাবাদের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সরাসরি বিজেপিকে নিশানা করে জানালেন, এসআইআর প্রক্রিয়া শুরু হলেও বাংলার কেউ বিতাড়িত হবে না। তিনি বিজেপির চালাকি ধরে ফেলেছেন বলেও দাবি করলেন। এসআইআর নামে ভয় পাবেন না, শুধু নিজেদের কাগজপত্র ঠিকঠাক জমা দিন। ওরা টাইম বেছে নিয়েছে। যদি আমি এসআইআর করতে না দিতাম, তাহলে ভোট না করিয়েই রাষ্ট্রপতি শাসন জারি করত। বুঝেছেন অমিত শাহের চালাকিটা? মঞ্চ থেকে এভাবেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা। এর আগে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, বাংলায় এসআইআর করতে দেব না। বিজেপি বারবার কটাক্ষ করছিল, মমতা আটকাতে পারল না তো? আজ সেই প্রশ্নেরই জবাব দিলেন তিনি। জনতাকে আশ্বস্ত করে মমতা বলেন, নিশ্চিন্তে থাকুন, আপনাদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষিত। কারোর নাম বাদ যাবে না। কাউকে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয়, আমি ফিরিয়ে আনবো। মৎস্যজীবীদের যেমন ফিরিয়ে এনেছি, তেমনই ফিরিয়ে আনবো। 16 বছর ধরে ঘর ছাড়া, দিদির টানে পথেই জীবন। বহরমপুরে আবার হাজির মমতা ভক্ত সোমনাথ। হুগলির রিসরার বাসিন্দা সোমনাথ বণিক তৃণমূলের কোনো পদে বা পরিচিত না থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার নেশায় গত 16 বছর ধরে ঘর ছাড়া জীবনযাপন করছেন। দিদির প্রতি অদ্ভুত আবেগ তাকে তৃণমূলের সভা সমাবেশে চেনা চরিত্রে পরিণত করেছে। বুধবার রাতেই ঠান্ডা হাওয়া উপেক্ষা করে বহরমপুর বাসস্ট্যান্ডে রাত কাটিয়ে বৃহস্পতিবার ভোরেই তিনি পৌঁছে গিয়েছেন বহরমপুর স্টেডিয়ামে দিদির বক্তব্য সামনের সারিতে শোনার তাগিদে। সোমনাথ বলেন, 1992 সাল থেকে দিদির সঙ্গে আছি। যেখানে দিদির সভা সেখানে চলে যায়। খাওয়া ঘুম কিছুই দেখি না। কলকাতার একটি ছোট্ট কোম্পানিতে মাল সরবরাহের কাজ করলেও দিদির সভায় যেতে মাঝে মধ্যেই বিনা বেতনে ছুটি নিতে হয়। তবুও তার কোনো আফসোস নেই। দীর্ঘ পথ চলায় বাবা মাকে হারালেও তিনি বলেন, দিদি আর অভিষেক ব্যানার্জি এরা আমার প্রাণের মানুষ। 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতার মাথায় আশীর্বাদের হাত রাখার স্মৃতি তিনি আজও গর্বে বয়ে বেড়ান। কালীপুজো, ভাইফোঁটা, রক্ষাবন্ধন দিন দিদির বাড়িতে যাওয়ার অভ্যাস রয়েছে তার। মমতার ছবি ভরা ব্যাগ নিয়ে তিনি সভা মাঠে ঘোরেন। বহরমপুরেও তার আত্মবিশ্বাস, আগামী বিধানসভায় আমাদের দল 250-এর বেশি আসনে জিতবে। গ্রেপ্তারির পরোয়ানা এবার হাসিনার মার্কিন প্রবাসী পুত্রের বিরুদ্ধে। আমেরিকা কি ফেরাবে? মানবতার বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের নামে গ্রেপ্তারির পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে। গত 17 নভেম্বর এই ট্রাইব্যুনালই শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সর্বোচ্চ সাজার রায় দিয়েছে। বৃহস্পতিবার জয়ের পাশাপাশি গ্রেপ্তারির পরোয়ানা জারি করা হয়েছে আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে। অভিযোগ, গত বছর জুলাই আগস্টে সরকার বিরোধী আন্দোলনের সময় তারা ইন্টারনেট বন্ধ করে দেশে অস্থিরতা তৈরি করেন এবং তার আগে সমাজ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেন। তদন্তকারীরা জানান, ইন্টারনেট বন্ধের সিদ্ধান্তে জয় প্রভাব খাটান। সজীব ওয়াজেদ জয় দীর্ঘদিন আমেরিকায় আছেন এবং হাসিনা সরকারের পতনের পর তার পাসপোর্ট বাজেয়াপ্ত হওয়ায় তাকে বাধ্য হয়ে মার্কিন নাগরিকত্ব নিতে হয়। গ্রেপ্তারির পরোয়ানা জারির পর সাধারণত ইন্টারপোলকে রেড কর্নার নোটিশের আর্জি জানানো হয়। যদিও বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রত্যর্পণ চুক্তি নেই, ভিন্ন আইন প্রক্রিয়ায় ফেরানো সম্ভব হলেও মার্কিন আদালত সাধারণত এসব বিষয়ে কঠোর অবস্থান নেয়। চাকরি বহালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লড়তে চান বিকাশ, পাশে দাঁড়ালো সিপিএম। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে প্রাথমিকের 32,000 শিক্ষকের চাকরি বহাল রাখা হয়েছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্র জানিয়েছেন, উদ্দেশ্যহীন তদন্তের ভিত্তিতে চাকরি বাতিলের নির্দেশ দেওয়া যায় না। আদালতের পর্যবেক্ষণ, ন্যায় বিচারের সীমার মধ্যে থেকে নতুন নীতি তৈরি করে নিয়োগে বদল আনা যায় না। বাতিলের জন্য সুস্পষ্ট প্রমাণ দরকার, যা এখানে নেই।
তবে এই রায়কে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি রায় মানতে অস্বীকার করে বলেছেন, কেউ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করলে তিনি সওয়াল করবেন। এতে চাকরি প্রার্থীরা মনে করছেন সিপিআইএম ভাঙবে তবু মচকাবে না। বিকাশবাবু উস্কানি দিয়ে ভয় দেখাচ্ছেন। তার মতে এতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রশ্রয় পাবে। তৃণমূলের কুনার ঘোষ এটাকে আদালত অবমাননা বলে দাবি করেছেন। সিপিএম তাকে কোনো নির্দেশ দিচ্ছে না। রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলছেন, এটা তার ব্যক্তিগত বোধের বিষয়, যেমন ডাক্তারের অস্ত্রোপচার। ফলে দল কার্যত তার পাশে দাঁড়ালো। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন 2026 নির্বাচনের আগে এটা সিপিআইএম এর বুমেরাং হতে পারে। চাকরি বহাল নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্যুৎ ও পরিকাঠামো পুনর্গঠন খাতে রাজ্যভিত্তিক বরাদ্দ নিয়ে লিখিত প্রশ্ন করেন। প্রশ্নে জানতে চাওয়া হয় কোন রাজ্যকে কত টাকা দেওয়া হয়েছে এবং বাংলার বরাদ্দ কেন আটকে রাখা হয়েছে। জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক যে পরিসংখ্যান দেন তাতে স্পষ্ট হয়, গত 3 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ ছিল 6,423 কোটি টাকা, কিন্তু আদতে ছাড় করা হয়েছে মাত্র 2023 থেকে 24-এ 221 কোটি, 2024 থেকে 25-এ 601 কোটি এবং শেষ বছরে 49 কোটি টাকা। অন্যদিকে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, বিহারের মতো রাজ্যগুলি এই খাতে বেশিরভাগ অর্থ পেয়েছে। ফলে ফের প্রমাণিত হলো বিদ্যুৎ সরবরাহ থেকে পরিকাঠামো পুনর্গঠন সব ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের বৈমাতৃত্ব সুলভ আচরণ চলছে। এই তথ্য প্রকাশে আসায় কেন্দ্রের বঞ্চনার অভিযোগ আরো জোরালো হয়েছে। বিশ্বকাপ জয়ের পর এবার পুলিশের উর্দিতে রিচা যোগ দিলেন কোন পদে? ভারতের মহিলা বিশ্বকাপ জয়ী উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ বুধবার আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ পুলিশের ডিএসপি পদে যোগ দিয়েছেন এবং একই সঙ্গে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ হিসেবেও দায়িত্ব নিয়েছেন। পুলিশের ইউনিফর্মে তার দায়িত্ব গ্রহণের ভিডিও রাজ্য পুলিশ প্রকাশ করেছে। ডিজিপি রাজীব কুমার তাকে স্বাগত জানান। 22 বছরের রিচা বিশ্বকাপে 8 ম্যাচে 235 রান করেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 94 ফাইনালে 34 রানের ইনিংসে ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে। বিশ্বকাপ জয়ের পর 8ই নভেম্বর ইডেনে সিএবির সংবর্ধনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বঙ্গভূষণ ডিএসপি নিয়োগপত্র, সোনার চেন দেন। সিএবি দেয় সোনার ব্যাট বল এবং 34 লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন শিলিগুড়ির চাঁদবনি টি এস্টেটের 27 একর জমিতে রিচা ঘোষের নামে নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরি হবে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি।